হাই স্টুডেন্টস, আমি সৌমিক রক্ষিত। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 12-এর ইলেকট্রনিক্সের জিরো টু হিরো সিরিজ। হ্যাঁ, জিরো টু হিরো সিরিজ। এই সিরিজে আমি পড়াবো ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী, ডায়োড, লজিক গেট, ট্রানজিস্টার যা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে যা আছে একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা তোমাদের দরকার সমস্ত কিছু পড়ানো হবে। জিরো টু হিরো এই কথাটা বারবার কারণ হচ্ছে আমি একদম জিরো লেভেল থেকে শেখাবো। যেমন ধরো পদার্থ কী, পদার্থ কয় প্রকার, এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা দরকার, যেমন পদার্থের পটিতত্ত্ব কেন দরকার হলো, এই সমস্ত কিছু আমি তোমাদের শেখাতে যাচ্ছি এই সিরিজে। যারা আজ পর্যন্ত কিছুই পড়োনি তারাও এই সিরিজ থেকে শিখবে, যারা পড়েছো তাদের ভ্যালু অ্যাডিশন হবে। ভয়ঙ্কর সিরিজ হতে চলেছে, তোমরা শুধু দেখো কীভাবে প্রবলেম সলভ করতে হয় আমি শেখাবো, সাথে হ্যান্ড রিটার্ন নোটস দেবো, শেখাবো কিছু কনসেপ্ট যেগুলো আগে তোমরা পড়োনি কোথাও, কিছু ট্রিক্স যেগুলো আগে তোমরা পড়োনি। এই ভিডিওটা হচ্ছে লেকচার 1, এরপরেও আলাদা আলাদা লেকচার আসতে চলেছে। লেকচার 1-এ আমরা কী পড়বো এবার ভিডিও শুরু করছি, দেখে নেওয়া যাক লেকচার 1-এ আমরা কী টপিক পড়তে চলেছি। প্রথমে এটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখতে চলেছি পদার্থের শ্রেণী বিভাগ, মানে পদার্থ কয় প্রকার বলতে পদার্থ অনেকভাবেই হতে পারে, অনেক প্রকারই হতে পারে, তরল পদার্থ, কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থ, কিন্তু না, আমরা সেভাবে দেখব না। আমরা দেখব পরিবাহিতার ভিত্তিতে পদার্থ কয় প্রকার, তো সেগুলো আমি যখন পড়াবো বলবো। এরপরে আছে অর্ধপরিবাহী সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন। অর্ধপরিবাহী জিনিসটা কী, আসলে আমাদের জীবনে এটা কাজে লাগছেও বা কোথায়, কোন জায়গায় আমরা অর্ধপরিবাহী দেখতে পাই আসল জীবনে। কারণ বাস্তব লাইফের সঙ্গে রিলেট জিনিসটা না করলে আমাদের পড়ে কী লাভ। তোমাদেরকে বললাম অর্ধপরিবাহী এই, অর্ধপরিবাহী উমুক, অর্ধপরিবাহী তুসুক, কিন্তু অর্ধপরিবাহী কোথায় কাজে লাগছে ধারণাই নেই, তাতে আলটিমেট কিছু লাভ হলো না। জিনিসগুলো হালকা রিলেট করতে পারলে তো জিনিসগুলো তোমাদের বুঝতেও সুবিধা হবে, ইন্টারেস্টও জন্মাবে। পটিতত্ত্ব একটা ক্লাসের কথা বিবেচনা করলে যখন সিঙ্গেল ইলেকট্রন থেকে আমরা ক্লাসের দিকে শিফট হচ্ছি, তো পটিতত্ত্ব একটা সম্পূর্ণ নতুন কনসেপ্ট, সেটা তোমরা জানবে। অর্ধপরিবাহী শ্রেণীবিভাগ সম্পর্কে জানবে, অর্ধপরিবাহী কয় প্রকার, পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ এন টাইপের মধ্যে কী ডিফারেন্স রয়েছে পি টাইপ এন টাইপের মধ্যে, আর কীভাবে গঠন হচ্ছে অর্ধপরিবাহীগুলো। এছাড়া আর আছে সাম এক্সট্রা কনসেপ্ট বলতে এগুলো হয়তো তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু ওই হিরো হওয়ার জন্য এগুলো তো শিখতেই হবে। জিরো টু হিরো সিরিজ, জিরো থেকে হিরো হওয়ার জন্য এক্সট্রা কনসেপ্টও তোমাদের শেখাবো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমি কি করেছি যাতে বেশি সময় নষ্ট না হয়, তাই পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা অনুযায়ী পদার্থের শ্রেণীবিভাগটা অলরেডি লিখে রেখেছি। দেখো, সমস্ত পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু সমান হয় না, তো যেহেতু সমান হয় না এদেরকে নিশ্চয়ই কিছু ভাগে ভাগ করা যাবে। তো এভাবেই আমরা যদি পদার্থকে ভাগ করি 3টা ভাগ দেখতে পাবো। কি 3টা ভাগ? পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী। এবার পরিবাহী আমরা কাকে বলবো, অন্তরক কাকে বলবো, অর্ধপরিবাহী কাকে বলবো। দেখো, পরিবাহী নামটার মধ্যেই লুকিয়ে আছে বা ডেফিনেশনটা। যে সমস্ত পদার্থ খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা বলবো পরিবাহী। খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে পরিবাহী। এবার তড়িৎ পরিবহনের কারণ কি, মানে এরা যে তড়িৎ পরিবহন করছে তো এদের কারণ কি? এদের তড়িৎ পরিবহনের কারণ হচ্ছে ফ্রি ইলেকট্রনস বা মুক্ত ইলেকট্রনস। কোন ইলেকট্রনসগুলোকে বলবো? একটা পরমাণুর মধ্যে তো অনেক ইলেকট্রনস থাকে, তো মুক্ত ইলেকট্রন হবে সেই সমস্ত ইলেকট্রনগুলোই যেগুলো পরমাণুর একদম বাইরের কক্ষপথে অবস্থান করে। বাইরের কক্ষপথে অবস্থান করার জন্য কি হয়, নিউক্লিয়াসের সাথে এরা কম দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তো এরা মুক্ত ইলেকট্রন হিসাবে কাজ করে। যারা বেশি বাইরের কক্ষপথ মানে কি, ভেতরের কক্ষপথের থেকে ডিস্টেন্স আরও বেশি দূরে অবস্থান করছে, তো বেশি দূরে হলে নিউক্লিয়াসের ফোর্সটাও তো কম লাগবে, স্বাভাবিক ব্যাপার, এটা দূরত্ব বেশি হলে ফোর্স কম হবে। তো সেই জন্য ফ্রি ইলেকট্রনসগুলো থাকার জন্যে পরিবাহীতে তড়িৎ পরিবহন খুব ভালোভাবে হয়। এবার একটা জিনিস তোমরা আমাকে বলবে যে ইলেকট্রনস যেদিকে যায় তড়িৎ কি সেদিকে যায় না তার অপোজিটে যায়? এই কোশ্চেনটা তোমরা মনে মনে ভাবো, আশা করি ভেবেছো। তো এবার আমি বলছি, দেখো, ইলেকট্রনের প্রবাহ যেদিকে হবে কারেন্ট তার অপোজিটে ফ্লো হবে। সব সময় ইলেকট্রন যেদিকে ফ্লো হবে কারেন্ট তার অপোজিটে ফ্লো হবে, এই জিনিসটা তোমরা মনে রাখো। তো আমরা পরিবাহীর ক্ষেত্রে কি জানলাম, যে খুব সহজে তড়িৎ পরিবহন হতে পারে, আর হচ্ছে এগুলির তড়িৎ পরিবাহিতার কারণ হলো মুক্ত ইলেকট্রন। তো
তো পরিবাহীর পর এবার আমরা আসবো অন্তরক। অন্তরক জিনিসটা কি, যে সমস্ত পরিবাহীর মধ্যে আমরা বিভব প্রভেদ প্রয়োগ করলেও তড়িৎ পরিবহন হয় না তাদেরকে আমরা বলবো অন্তরক। অন্তরকে কেন তড়িৎ পরিবহন হয় না? যে অন্তরকে মুক্ত ইলেকট্রন থাকে না, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সঙ্গে মেবি টাইটলি ভাবে আবদ্ধ থাকে, তো সেই জন্য তড়িৎ পরিবহন হয় না। তো সেই জন্যে যে সমস্ত পদার্থে তড়িৎ পরিবহন হয় না তাদের আমরা বলবো অন্তরক, যাদের হয় তাদের বলবো পরিবাহী। এবার তড়িৎ পরিবাহিতা একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা কি? সেটা হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা। উষ্ণতার উপর তড়িৎ পরিবাহিতা পরিবাহীর ক্ষেত্রে কিভাবে নির্ভর করে? উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে ও প্রবাহ মাত্রা হ্রাস পায়। যখন আমরা একটা পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করব তখন তার রোধ অটোমেটিক কমে যাবে। এবার রোধ কমলে তার প্রবাহ মাত্রা বেড়ে যাবে। রোধ কমলে কেন প্রবাহ মাত্রা বাড়ে তোমরা জানবে যে ভি ওহমের সূত্র, 1 মিনিট, তোমরা জানবে এই যে ভি সমান আইআর। ভি সমান আইআরটা হচ্ছে ওহমের সূত্র, তোমরা জানো। তো আরটা যখন বাড়বে আর সমান ভি বাই আই, অতএব আমরা বলতে পারি আর প্রপোর্শনাল টু 1 বাই আই, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল। যদি রোধ বাড়ে প্রবাহ মাত্রা কমবে, রোধ কমলে প্রবাহ মাত্রা বাড়বে। তো ওহমের সূত্র থেকে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আর উষ্ণতা বাড়লে কেন রোধ বৃদ্ধি পায়, এই জিনিসটা একটু ওপরের লেভেলের জিনিস, তো এটা তোমাদের না জানলে হবে। উষ্ণতা বাড়লে ইলেকট্রনগুলো থার্মাল ভেলোসিটি বৃদ্ধি পায়, তারপর বেশি কলিজন হয়, এই জন্য রোধ বৃদ্ধি পায়। এই জিনিসগুলো তোমাদের আপাতত এখন জানার দরকার নেই। তো আপাতত এটাই জেনে রাখো যে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে আর প্রবাহ মাত্রা কমে, আর অন্তরকের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন হয় না। অন্তরক তো তড়িৎ পরিবহনই করে না, কি বলবে তাকে। উদাহরণ হলো বিভিন্ন ধাতু, পরিবাহীর উদাহরণ হলো বিভিন্ন ধাতু, আর হচ্ছে অন্তরকের উদাহরণ কাঠ, প্লাস্টিক, এই সমস্ত বিভিন্ন জিনিস আছে অন্তরক হিসাবে। আর অর্ধপরিবাহীটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেন ডিসকাশন, কি না? অর্ধপরিবাহী, এটা নিয়ে আমরা পরে ডিসকাশন করছি। আর তাছাড়া বলে রাখি আরও একটা জিনিস আছে যেটাকে আমরা সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী বলে থাকি, ঠিক আছে? এই তিনটা বাদ দিও। তো অতি পরিবাহী কাকে বলবো? কিছু কিছু পদার্থ আছে জানবে যেগুলো এমনি একদম অন্তরকের মতো আচরণ করে, কিন্তু খুবই খুবই কম তাপমাত্রায় সেগুলোতে প্রচুর পরিমাণে তড়িৎ পরিবাহিত হয়। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম -250 কাছাকাছি টেম্পারেচারটা, এক্স্যাক্টলি 250 না, 247 বা এরকমই হবে। তো 250 কাছাকাছি একদম প্রচুর পরিমাণে কারেন্ট পরিবহন করতে পারে। তো সেই জন্য এদেরকে সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী বলে। হলো, তো এটা আমরা মুছে দিচ্ছি। তো এবার আমরা অর্ধপরিবাহী জিনিসটা নিয়ে জানবো। তো আবারও আমরা অর্ধপরিবাহীর বেসিক কিছু জিনিস যেমন ডেফিনেশন, এক্সাম্পল, এগুলো টাইম বাঁচানোর জন্য লিখে নিয়েছি। আমি আর ভিডিওতে লিখছি না, তাহলে কী হবে না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। আর আগে থেকে লিখে রেখেছি, একটু লেন্থটা কম হবে। তো শুরু করা যাক। অর্ধপরিবাহী কি? আচ্ছা, অর্ধপরিবাহী কি বলার আগে আমি তোমাদেরকে বলবো যে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর আমরা কোথায় কোথায় দেখতে পাই। তার আগে একটা জিনিস বলে রাখি, এগুলো তোমরা খাতায় লিখতেও পারো, নাহলে আমি কিন্তু এর জন্য হ্যান্ড রিটেন নোটস ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপের, সেখান থেকে তোমরা এই যে জিনিসগুলো পড়াবো হ্যান্ড রিটেন নোটস পেয়ে যাবে। এবার তোমাদেরকে আমি বলে রাখছি যে তোমরা কিন্তু নিজেরা নোট বানাবে, ঠিক আছে? নোট না বানালে কিন্তু তোমরা পড়াশোনাতে একটু অসুবিধা হবে। যখন পরে আরও বড় বড় লেভেলের পরীক্ষা দেবে তখন দেখবে যে নোটটা বানানো জরুরি, তাই এখন থেকেই বানিয়ে রাখো। নোট বানাতে প্রথমে একটু বেশি সময় লাগবে, কিন্তু পরে দেখবে যখন রিভাইজ করবে এত তাড়াতাড়ি রিভাইজ হয়ে যাচ্ছে না। তুমি যদি পরীক্ষার আগের দিন বই খুলে বসো, এত মোটা বই ক্লাস 12-এর, তো বলবে যে কীভাবে শেষ করবো না করবো। আর নোট বানানো থাকলে খাতায় তোমার পার্টিকুলার জিনিসগুলো লিখে রেখেছো, খুব সুন্দর হবে। আমি যেই হ্যান্ড রিটেন নোটস দিচ্ছি সেগুলো 2-3টে বই, এগুলো দেখে মিলিয়ে একটা করে ভালো নোট বানাও, দিয়ে সেই নোটটাকেই পড়ো। নোটেই সব কিছু লেখা থাকবে, বুঝতে পেরেছো তো? বইয়ের সাথে সাথেই নোটও একটা বানাতে হবে, বইয়ে যেরকম পড়বে নোটও পড়তে হবে, ঠিক আছে? তো শুরু করা যাক। অর্ধপরিবাহী, দেখো পরিবাহী আর অন্তরক তো পড়লাম। তো পরিবাহী আর অন্তরকের মাঝামাঝি এমন কিছু পদার্থ আছে যাদের পরিবাহিতা পরিবাহীরও মতো নয় আর অন্তরকেরও মতো নয়, এদেরকে আমরা বলবো অর্ধপরিবাহী। এমন কিছু পদার্থ আছে যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী ও অন্তরকের মাঝামাঝি, তাদের আমরা অর্ধপরিবাহী বলি।
উদাহরণ কি? উদাহরণ হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড। আচ্ছা, এই 4টে উদাহরণ দিলাম। এর মধ্যে মৌলিক অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম। কেন মৌলিক এরা? কারণ এরা শুধু সিলিকন বা শুধু জার্মেনিয়াম, ঠিক আছে, সেই জন্য মৌলিক। আর গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড এরা যৌগিক। কেন না গ্যালিয়াম আছে, আর্সেনিক আছে, গ্যালিয়াম আছে, ফসফরাস আছে, তো এরা যৌগিক, ঠিক আছে। তো এবার দেখো, পরম শূন্য তাপমাত্রায় এদের মধ্যে কোনো ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে না। ইলেকট্রনগুলি পার্শ্ববর্তী পরমাণু ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, ঠিক আছে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে যখন পরম শূন্য তাপমাত্রা হবে, এরা পুরো অন্তরকের মতো আচরণ করবে। অন্তরকের মতো কেন? কারণ অর্ধপরিবাহীর প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন পার্শ্ববর্তী পরমাণুর ইলেকট্রনের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে থাকবে। ফলে কি, কোনো ফ্রি ইলেকট্রনই তো নেই, অন্তরকেও ফ্রি ইলেকট্রন থাকে না, তাই তো কারেন্ট প্রবাহিত হয় না। সেই জন্যে অর্ধপরিবাহীরও ক্ষেত্রে কিন্তু দেখবে যে পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরকের মতো আচরণ করে। এবার যখন আমরা তাপমাত্রাটা বৃদ্ধি করব, তখন কি হবে না, তাপমাত্রাটা বৃদ্ধি করলে সমযোজী বন্ধনগুলো ভেঙে যাবে। সমযোজী বন্ধন কি দিয়ে গঠিত? ইলেকট্রন দিয়ে গঠিত। সমযোজী বন্ধন যখন ভেঙে যাবে, তখন কি রিলিজ হবে? ইলেকট্রনের রিলিজ হবে। এবার সেই ইলেকট্রনগুলি কিন্তু ফ্রি ইলেকট্রন রূপে কাজ করবে, বুঝতে পেরেছো তো? অতএব ফ্রি ইলেকট্রন রূপে কাজ করলে কি হবে না, এরাও কারেন্ট পরিবহন করবে। তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা যত তাপমাত্রা বাড়াবো, তত কিন্তু সমযোজী বন্ধন ভাঙবে, আর তত কিন্তু কি হবে না, তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। তো এই যে আমি 3টে জিনিস পড়ালাম, পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী, এই ডেফিনেশন, এক্সাম্পল আর এই যে ফ্রি ইলেকট্রন দিয়ে কিন্তু তোমরা 3টে পার্থক্য তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে। এটা আমি পড়ালাম না, সাধারণ ব্যাপার, এটা কোনো ব্যাপার না পার্থক্যটা বানানো। এবার অর্ধপরিবাহীর উদাহরণ কি, বাস্তবে কি কি অ্যাপ্লিকেশন আছে? দেখো, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর না বাস্তবে একটা হিউজ লেভেলের অ্যাপ্লিকেশন দেখতে পাই। বাল্ব বলো, এলইডি বাল্ব বলো, এখন বর্তমানে এলইডি টিভি বলো, বা এই যে মোবাইল দেখছো, মোবাইলে বলো, বা ল্যাপটপ বলো, যে কোনো তোমরা সার্কিট দেখলে দেখতে পাবে এরকম গোল, ওয়েট এ মিনিট, এরকম গোল গোল জিনিস থাকে, 2টো পা, বা এরকম জিনিস তার 3টে পা, ঠিক আছে। এগুলো কিন্তু সবই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী উদাহরণ। এ দেখবে ক্যাডবেরি জেমসের মতো কালার, লাল, নীল, হলুদ, সবুজ, ক্যাডবেরি জেমস খাওয়া হয় না, তার মতো কালার এগুলো। তো আর এইগুলো কিন্তু একটা উদাহরণ। যে কোনো সার্কিট, রিমোট কন্ট্রোল গাড়ি ছোটোবেলায় অনেকে হয়তো কেনার পর বাড়িতে এসে 2-4 দিন পর খুলে নিয়েছো, তো তার ভিতরে দেখতে এরকম। এই জিনিসগুলো কিন্তু তেমনি মোবাইলের ভেতরে আছে, ল্যাপটপের ভিতরে, সব জায়গায়। ল্যাপটপের স্ক্রিন এলইডি স্ক্রিন, সেমিকন্ডাক্টর, লাইট এমিটিং ডায়োড, পরে পড়াবো এগুলো, ঠিক আছে। আগে দেখতে কি 100 ওয়াটের বাল্ব হলুদ আলো দিচ্ছে, এখন সেগুলো কি এলইডি বাল্ব, সেমিকন্ডাক্টর। তো 9 ওয়াটের বাল্ব সাদা আলো দিচ্ছে, এত ভালো, কম শক্তি খরচ হচ্ছে। আগে এত মোটা টিভি থাকতো, পেছনটা এত মোটা ক্যাথোড রের জন্য, ঠিক আছে, ক্যাথোড রে টিউব থাকতো, সেই টিভির আলাদা মেকানিজম আছে। এখন এরকম পাতলা সুন্দর দেখতে এলইডি টিভি। এগুলো কি সেমিকন্ডাক্টরের জন্যই সম্ভব হয়েছে। যে কোনো জিনিসের সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক্যাল যে কোনো জিনিসের সেমিকন্ডাক্টরের হিউজ অ্যাপ্লিকেশন হয়েছে, সেই জন্যই আমরা সেমিকন্ডাক্টরে পড়বো। এছাড়া এই সেমিকন্ডাক্টরের একটা সুবিধে কি না, এর আমরা প্রবাহ মাত্রাকে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল এই সেন্সে করতে পারি যে আমরা কোনো এনার্জি লস ছাড়াই, আমরা পরে দেখবে সেমিকন্ডাক্টরকে ডোপিং করে সেমিকন্ডাক্টরের প্রবাহ মাত্রা বাড়াচ্ছি। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ডোপিং করব, আমাদের বেশি প্রবাহ মাত্রা দরকার না কম প্রবাহ মাত্রা দরকার বা কীরকম দরকার, তো আমরা প্রবাহ মাত্রাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর অ্যাডভান্টেজ, জেনে রাখো। তো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হলো, পরিবাহী অন্তরক হলো। এবার আমরা যেটা পড়তে চলেছি পটিতত্ত্ব, ঠিক আছে। তো পটিতত্ত্ব একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস, ভীষণ। তো এবার আস্তে আস্তে আমরা টপিকে ঢুকছি, ঠিক আছে। এতক্ষণ তোমাদেরকে আমি বললাম পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী, বেসিক জিনিসগুলো, পদার্থের শ্রেণীবিভাগ। এবারে আমরা পড়বো পটিতত্ত্ব, বুঝতে পেরেছো? তো সেমিকন্ডাক্টর এর একটা ইম্পর্টেন্ট টপিক পটিতত্ত্ব। আচ্ছা, পটিতত্ত্ব জিনিসটা কি, ঠিক আছে। তো সেটা বলার আগে আমি তোমাদেরকে বলি যে তোমরা আশা করি যে বোরের পরমাণু মডেল পড়েছো তো, কেমিস্ট্রিতে বোরের পরমাণু মডেল পড়েছো, না পড়লেও আমি বলছি যে বোর বলেছিলেন যে পরমাণুর ইলেকট্রনগুলি পরমাণুর সাইডে যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না, ঠিক আছে। একমাত্র সেই সমস্ত বৃত্তাকার কক্ষপথেই আবর্তন করতে পারবে যাদের কৌণিক ভরবেগ কত না NH/2π, ঠিক আছে। আচ্ছা, কৌণিক ভরবেগকে আমরা কিভাবে লিখি?
কৌণিক নর্মাল ভরবেগকে লিখি আমরা এমভি, আর কৌণিক ভরবেগ থাকলে একটা আর এক্সট্রা হয়। ওকে, তাহলে সেই সমস্ত কক্ষপথে আবর্তন করতে পারবে যাদের কৌণিক ভরবেগ NH/2π, এটা বলেছিলেন বোর। ঠিক আছে, তো বোরের পরমাণু মডেল দেখলে তোমরা আরও বুঝতে পারবে যে এরকম কতগুলি পরমাণু সাইডে ইলেকট্রনগুলি আবর্তনের জন্য কতগুলি শক্তি স্তর আছে। ওকে, তো সেই শক্তি স্তরগুলি বিচ্ছিন্ন, যে কোনো শক্তি স্তরে ইলেকট্রনগুলি আবর্তন করার সময় কিন্তু তাদের শক্তি স্থির থাকে। ঠিক আছে, এবার শক্তি স্তর থেকে যখন উপরের শক্তি স্তরে যায় বা নিচের শক্তি স্তরে যায় তখন যথাক্রমে শক্তি গ্রহণ করে ও বর্জন করে, এটা নিলস বোর বলেছিলেন। ওকে, এবার দেখো নিলস বোরের তত্ত্বের কিন্তু সীমাবদ্ধতা ছিল। কি সীমাবদ্ধতা ছিল? দুটো সীমাবদ্ধতা আমি বলছি। সীমাবদ্ধতা এটাই যে নিলস বোর বলেছিলেন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, বুঝতে পেরেছো? হাইড্রোজেন পরমাণু He, ঠিক আছে, এটা সিঙ্গেল পরমাণু, বা এরকম যে একটা পরমাণু যেখানে থাকবে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন পরমাণুর মতো একটা যেখানে পরমাণু থাকবে সেখানে কিন্তু এই বোরের তত্ত্ব লাগানো যায়। আবার বোরের তত্ত্বের আরও একটা সীমাবদ্ধতা হলো এই যে হাইজেনবার্গ তার অনিশ্চয়তা নীতিতে বলেছিলেন যে ইলেকট্রনের মতো কোনো ছোট ঘূর্ণায়মান কণার অবস্থান ও গতিবেগ একই সাথে নির্ণয় করা সম্ভব নয়, বুঝলে? এটা হাইজেনবার্গ বলেছিলেন। কিন্তু এখানে তো আমরা দেখছি যে কৌণিক ভরবেগ MVR, যেখানে আর আছে, আরটা অবস্থানের জন্য কৌণিক ভরবেগ সমান NH/2π। ঠিক আছে, এখানে তো আমরা বের করতে পারছি। তো হাইজেনবার্গের তত্ত্ব আর বোর তত্ত্ব একে অপরের কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, একে অপরের বিরোধী। এবার আমরা এই চ্যাপ্টারে যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম এইসবের কেলাস, বুঝলে? বোরের তত্ত্ব যেরকম হাইড্রোজেন অ্যাটম সম্পর্কে দিয়েছিল, হাইড্রোজেন অ্যাটম সম্পর্কে কিন্তু আমরা পড়বো না, আমরা পড়বো সিলিকন বা জার্মেনিয়াম কেলাস, বুঝতে পেরেছো? সিলিকন বা জার্মেনিয়াম কেলাস। এবার সিলিকন আর জার্মেনিয়াম কেলাস আর হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, এই দুটোর মধ্যে কি পার্থক্য? হাইড্রোজেন অ্যাটম হচ্ছে একটা সিঙ্গেল পরমাণু, বুঝতে পেরেছো তো? সিঙ্গেল পরমাণুর ক্ষেত্রে বোরের তত্ত্ব অনুযায়ী n=1 এর জন্যে -13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি, তারপরে ছিল সম্ভবত n=2 এর জন্যে -3.4, আর n=3 এর জন্যে -1.51 ইলেকট্রন ভোল্ট, এরকম এনার্জি ছিল হাইড্রোজেন অ্যাটমের জন্য নিলস বোরের তত্ত্ব অনুযায়ী, বুঝতে পেরেছো? এগুলো কি? এগুলো একটা শক্তি স্তর, বুঝতে পেরেছো? একটা সিঙ্গেল শক্তি স্তর। বোরের তত্ত্ব অনুযায়ী পরমাণুগুলির বিচ্ছিন্ন শক্তি স্তর আছে, বুঝতে পেরেছো তো? শক্তি স্তর আছে বিচ্ছিন্ন। কিন্তু এটা কি? হাইড্রোজেন অ্যাটম, মানে একটা পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন কি He, একটা পরমাণুর ক্ষেত্রে। কিন্তু আমরা যেটা পড়তে যাচ্ছি এখন, যেটা হচ্ছে সিলিকন বা জার্মেনিয়াম, এগুলো কিন্তু সিঙ্গেল অবস্থায় পরিবাহিতে পাওয়া যায় না, বা আমাদের সিঙ্গেল অবস্থায় দেখার দরকার নেই। কেন না? এগুলো তো কেলাস হয়, আমাদের তো কেলাস নিয়েই কাজ। এবার কেলাস জিনিসটা কি দেখো, একটা পদার্থের আমি শ্রেণীবিভাগ করেছিলাম পরিবাহিতার ভিত্তিতে, পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী। সেরকম যদি আমি পদার্থের ভিতরে যেই অণু আছে তার ভিত্তিতে শ্রেণীবিভাগ করি, পদার্থের ভিতরে যে সমস্ত অণু আছে, তাহলে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেলাসাকার পদার্থ, আর একটা হচ্ছে অনিয়তাকার পদার্থ, অনিয়তাকার। এদের ডিফারেন্ট প্রপার্টি আছে। কেলাসাকার পদার্থ বলো, অনিয়তাকার পদার্থ বলো, ডিফারেন্ট প্রপার্টি আছে। কিন্তু আমাদের এখানে মেন যেটা নিয়ে আমি বলতে চাচ্ছি যে কেলাসাকার পদার্থের ভেতরে যে সমস্ত অণুগুলো আছে তারা দেখবে একটা নির্দিষ্ট সজ্জায়, ঠিক আছে, নির্দিষ্ট সজ্জায় সজ্জিত থাকে, কিন্তু অনিয়তাকারের ক্ষেত্রে থাকে না, বুঝতে পারছো? এটা আমাদের যদিও পড়ার আন্ডারে পড়ছে না, তাও আমি বলে দিলাম যে কেলাস জিনিসটা কি। তোমরা হয়তো বলতে পারো যে কেলাস জিনিসটা কি, যেহেতু আমি একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করছি, তো কেলাসও বলে দিলাম, ঠিক আছে? কেলাসে কি হয় না, অণুগুলি পরস্পর মানে একটা নির্দিষ্ট সজ্জায় থাকে। এখনও কেলাসাকার পদার্থ, অনিয়তাকার পদার্থের অনেক প্রপার্টি আছে, তোমরা কেমিস্ট্রি বইয়ে দেখতে পারো, এবং আমি তোমাদেরকে বলবো যে সেগুলো দেখতেও, বুঝলে? কেন দেখতে বলবো? কারণ তোমরা যখন একটার পর একটা এইখানে ধরো পড়ে গেলে নিলস বোরের তত্ত্ব, তো তোমরা কেমিস্ট্রিতে গিয়েও পড়ছো, তখন জিনিসগুলোকে যখন রিলেট করতে পারবে না, তখন পড়ার মধ্যে ইন্টারেস্ট হবে, বুঝতে পেরেছো? ইন্টারেস্ট না পেলে দেখবে বুঝতে অসুবিধা হচ্ছে, পড়তে ইচ্ছা হচ্ছে না, পড়তে বসতেও ইচ্ছা হচ্ছে না, কিন্তু ইন্টারেস্ট পেলে দেখবে যে পড়তে ইচ্ছা হচ্ছে, পড়তে বসতে ইচ্ছা হচ্ছে, বুঝলে তো? যাই হোক, তো আমি ক্লাসে কি বললাম যে একাধিক অণু, ঠিক আছে, পরস্পর সজ্জায় থাকবে, একটা নির্দিষ্ট সজ্জায় একাধিক অণু। যেমন ধরো যদি এরকম ধরি, এরকম, তাহলে এরকম একটা নির্দিষ্ট প্যাটার্নকে ফলো করবে, বুঝতে পেরেছো তো? একটা নির্দিষ্ট প্যাটার্নকে ফলো করবে, ঠিক আছে? তো আমরা তো এখানে একটা হাইড্রোজেন
হাইড্রোজেনের মধ্যে একটা পরমাণু আছে, ঠিক আছে, তাহলে কেলাসের মধ্যে নিশ্চয়ই অনেক পরমাণু থাকবে, হ্যাঁ কি না? কেলাসের মধ্যে তো অনেক পরমাণু থাকবেই। তাহলে আমাদের আর হাইড্রোজেন অ্যাটম দ্বারা কাজ হচ্ছে না, হাইড্রোজেন অ্যাটম নিয়ে কাজ করছি না, আমরা করছি একটা সিঙ্গেল বা আইসোলেটেড পরমাণু থেকে অনেকগুলো পরমাণুর ক্ষেত্রে অনেকগুলো পরমাণুর দিকে যাচ্ছে। এবার যেহেতু এই বোরের এই মডেলটা আমি যেগুলো আগে বললাম সেগুলো একটা সিঙ্গেল পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে হবে কি যে আমরা যখন কেলাসের ক্ষেত্রে দেখবো না, তখন এই বোরের এই বিচ্ছিন্ন শক্তি স্তরের ধারণা আর কাজ করবে না। কেন কাজ করবে না সেটা আমি বলছি। একটা কেলাসের মধ্যে একাধিক পরমাণু আছে, হ্যাঁ কি না? একাধিক পরমাণু আছে, তো একাধিক পরমাণুর বাইরের কক্ষে একাধিক ইলেকট্রন আছে। তো এবার সেই সমস্ত পরমাণুগুলো যখন একে অপরের খুব কাছাকাছি থাকবে না, তখন কি হবে, একে অপরের খুব কাছাকাছি থাকলে এর ইলেকট্রন এই পরমাণুর ইলেকট্রন অপর পরমাণুর ইলেকট্রন দ্বারা প্রভাবিত হবে, এবং এই পরমাণুর ইলেকট্রন অপর পরমাণুর নিউক্লিয়াস দ্বারা প্রভাবিত হবে। ফলে এই যে এই ধারণা বিচ্ছিন্ন শক্তিস্তর, এই বিচ্ছিন্ন শক্তিস্তরের ধারণাটা আর কাজ করবে না। বুঝতে পেরেছো? তাহলে কিসের ধারণা কাজ করবে? দেখো, আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই। সোডিয়াম, বুঝতে পেরেছো তো? সোডিয়ামের উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। সোডিয়ামের জেড সমান কত? সোডিয়ামের জেড সমান কত? 11। বুঝতে পেরেছো তো? জেড সমান 11 সোডিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি লিখি 1s1 1s2 2s2 2p6 2 4 10 একে 11, ঠিক আছে। তো আমরা এগুলো এঁকে নিচ্ছি। 1s1, এটা হচ্ছে 1s 2s 2p 3s। বুঝতে পেরেছো? সোডিয়ামের উদাহরণটা আমি যখন দিচ্ছি, এটা ইলেকট্রন বিন্যাস, সেগুলো জানো আশা করি, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো ইলেকট্রন বিন্যাস 1s 2 2s2 2p6 3s1 এই সমস্ত এগুলো পড়েছো আশা করি। সেরকম আমি সোডিয়ামের ক্ষেত্রে দেখালাম, ঠিক আছে। এটা ধরো 1s 2s 2p 3s। বুঝতে পেরেছো? তো সোডিয়ামের তো অনেকগুলো সোডিয়ামের ধরো কেলাসের কথা বিবেচনা করলে অনেকগুলো পরমাণু আছে, ঠিক আছে। তো একটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এরকম আলাদা আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা শক্তিস্তর। কিন্তু যদি অনেক এন সংখ্যক পরমাণু থাকে, ঠিক আছে, তাহলে এন সংখ্যক পরমাণুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা একাধিক লাইন আছে, একাধিক লাইন দেখতে পাবো। এখানে যেমন আমরা সিঙ্গেল আইসোলেটেড পরমাণুর জন্য যেরকম হাইড্রোজেনে দেখলাম, সেখানে একটা শক্তিস্তর দেখলাম, এগুলো আরও কাছাকাছি, এর আরও ভেতরে অনেক আছে, ঠিক আছে। ধরো এরকম একাধিক লাইন দেখতে পাবো, ঠিক আছে। তো যখন এন সংখ্যক নেব সোডিয়াম, তখন এগুলোর একাধিক লাইন দেখতে পাবো। এবার তখন কি হবে জানো তো, এই একাধিক লাইন, এই একটারই মধ্যে যে এই একাধিক লাইন আছে, তো সেগুলোকে আর আমরা আলাদাভাবে পৃথক করতে পারবো না, ঠিক আছে। মানে পৃথক আছে, কিন্তু এর মধ্যে ব্যবধান খুবই কম, শক্তিস্তরগুলোর মধ্যে ব্যবধান। তখন এই সমস্ত গোটা শক্তিস্তরটাকে আমরা যেহেতু অনেক আছে, অতএব অনেকগুলোর মধ্যে ব্যবধান কম অনেক, তো সেই কমগুলোকে আমরা একসাথে নিয়ে বিচ্ছিন্ন শক্তিস্তর হিসাবে না দেখে শক্তিপটি হিসাবে বিবেচনা করছি। বুঝতে পারলে? তাহলে শক্তিপটি কি জিনিস? শক্তিপটি হচ্ছে আমরা যখন কেলাসের কথা বিবেচনা করব, সিলিকন বলো জার্মেনিয়াম বলো, যে কোনো কেলাসের কথা বিবেচনা করব, তখন আগে আমরা যেমন বোরের মডেল অনুযায়ী বিচ্ছিন্ন শক্তিস্তর দেখছিলাম, বোরের তত্ত্ব অনুযায়ী। তো এখানে কেলাসের ক্ষেত্রে আমরা কি দেখব না, অনেক শক্তিস্তর এত পাশাপাশি আছে যে সেগুলোকে আমরা বিচ্ছিন্ন শক্তিস্তর হিসাবে না দেখে আমরা শক্তিপটি হিসাবে দেখব। ওকে, এবার শক্তিপটির দেখবে দুটো ভাগ আছে। বুঝতে পেরেছো তো? শক্তিপটি দুটো ভাগ আছে। শক্তিপটির ধারণাটা আশা করি ক্লিয়ার হলো, এতটাই তোমাদের দরকার, এর বেশি দরকার নেই। শক্তিপটির দুটো ভাগ কি? সংযোজী পটি, ঠিক আছে, সংযোজী পটি বা যোজ্যতা পটি, আর হচ্ছে পরিবহন পটি। বুঝতে পেরেছো তো? পরিবহন পটি, যেটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড লিখি, কন্ডাকশন ব্যান্ড, এগুলো নোটে আছে সব, আমি যে হ্যান্ড রিটেন নোটসটা দিচ্ছি। আর ভ্যালেন্স ব্যান্ড, এটাকে সংযোজী না লিখে এটাকে যোজ্যতা লিখে দাও দেখি।
পটিতত্ত্ব যেই জিনিসটা এক্সপ্লেন করলাম সেটা কিন্তু নোটে নেই, তোমরা যদি ভালো করে না শুনে থাকো একটু কনসেপ্টভাবে শুনে নাও, ভিডিওটা পিছিয়ে রিওয়াইন্ড করে শুনে নাও। আর এই যে এইগুলো আছে শক্তি পটি কয় প্রকার, যোজ্যতা পটি কী, পরিবহন পটি কী, এইগুলো আছে। তো এই প্রত্যেকটা পটি, ঠিক আছে, যোজ্যতা পটি, পরিবহন পটি, পাউলির অপবর্জন নীতি অনুযায়ী এই যে শক্তি স্তরটা আমি দেখালাম, ঠিক আছে, এই শক্তি স্তরের আবার দুটো ভাগ আছে, যোজ্যতা পটি, পরিবহন পটি। ফটো হিসাবে দেখালে এই যে ধরো নিচেরটা যোজ্যতা পটি, সেটাকে আমরা লিখছি ভ্যালেন্স ব্যান্ড, এই যে ভ্যালেন্স ব্যান্ড আর এটা সংযোজী পটি, ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ড লিখছি। তো শক্তি স্তরগুলো বা শক্তি পটিগুলো দুটো ভাগ আছে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, বুঝতে পেরেছো? তো ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড এর মধ্যে কি পাউলির অপবর্জন নীতি অনুযায়ী কি না নিচের দিক থেকে পূর্ণ হবে, ভ্যালেন্স ব্যান্ডটা আগে পূরণ হবে ইলেকট্রন দ্বারা, ঠিক আছে। এবার অনেকের ক্ষেত্রে হয়তো কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকে না, মনে রাখবে ভ্যালেন্স বন্ডের ইলেকট্রনগুলো যোজ্যতা ইলেকট্রন, এগুলো তড়িৎ পরিবহনে অংশ করে না। তড়িৎ পরিবহনে তারা কারা অংশগ্রহণ করে, কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনগুলো, বুঝতে পেরেছো? তো তাহলে এগুলো যদি শুধু ডেফিনেশন আকারে আমরা বলতে চাই যে যোজ্যতা পটি কাকে বলে, পরিবহন পটি কাকে বলে, ঠিক আছে, ডেফিনেশন বলবে যে যোজ্যতা ইলেকট্রনগুলি যেই বিস্তীর্ণ পাল্লা, ঠিক আছে, এই বিস্তীর্ণ পাল্লা এদের একটা এনার্জি আছে, কন্ডাকশন ব্যান্ডেরও একটা এনার্জি আছে, এর মাঝখানেরও একটা এনার্জি আছে, এই মাঝখানে এটাকে আমরা বলবো নিষিদ্ধ অঞ্চল, বুঝতে পেরেছো? তো নিষিদ্ধ অঞ্চল, এখানে কোনো ইলেকট্রন থাকে না, নিষিদ্ধ অঞ্চলে কোনো ইলেকট্রন থাকে না। তো আগে যোজ্যতা পটি, পরিবহন পটির উদাহরণ দিতে, যে একদম সাধারণ সংজ্ঞা, যোজ্যতা ইলেকট্রনগুলি যে বিস্তীর্ণ পাল্লার মধ্যে ঘোরাঘুরি করতে পারে তাকে বলবো যোজ্যতা পটি বা ভ্যালেন্স ব্যান্ড, আর কন্ডাকশন ইলেকট্রন বা পরিবহন ইলেকট্রনগুলি যেই বিস্তীর্ণ পাল্লার মধ্যে ঘোরাঘুরি করতে পারে তাকে আমরা বলবো কন্ডাকশন ব্যান্ড। ওকে, অসুবিধা নেই এটা। আর এর মাঝখানের অঞ্চলকে বলবো নিষিদ্ধ অঞ্চল, এখানে কোনো ইলেকট্রন থাকে না। আর যদি ভ্যালেন্স ব্যান্ডকে কোনো ভ্যালেন্স ব্যান্ডের কোনো ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে হয় তাহলে কি হবে জানবে না, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে গেলে কিছু পরিমাণ এনার্জি দিতে হবে, এই এনার্জিটাই নিষিদ্ধ অঞ্চলের সমান, বুঝতে পেরেছো? নিষিদ্ধ অঞ্চলেরই যে এনার্জি, এটা দিলে এখানের একটা ইলেকট্রন এখানে যাবে, বুঝতে পেরেছো? এবার এখান থেকে ইলেকট্রন উপরে ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন গিয়ে কী হয়, কী ব্যাপার না ব্যাপার, এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলছি আলাদাভাবে কি না, আমরা এই পটিতত্ত্বের ভিত্তিতে আবার শ্রেণী বিভাগ করব পদার্থের পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক, বুঝতে পেরেছো? চলো তাহলে এই জিনিসগুলো মোটামুটি বুঝলে তাহলে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড কি, যে শক্তি পটির দুটো ভাগ, শক্তি পটি কি আমি তোমাদেরকে বললাম যে আগে আমরা বিচ্ছিন্ন হাইড্রোজেন পরমাণুর মতো বিচ্ছিন্ন শক্তিস্তর গণ্য করছি না, যেহেতু আমাদের ক্লাস নিয়ে কাজ, অনেক পরমাণু নিয়ে কাজ, অতএব ওই বিচ্ছিন্ন শক্তিস্তরগুলো যখন অনেক পরমাণুর বিচ্ছিন্ন শক্তিস্তর একসাথে আসবে তাহলে একটার ইলেকট্রন মানে একটা পরমাণু ইলেকট্রন অপর পরমাণু ইলেকট্রন দ্বারা প্রবাহিত হবে বা নিউক্লিয়াস দ্বারা প্রবাহিত হবে, ঠিক আছে, যেহেতু কাছাকাছি থাকবে, দুটো পরমাণু কাছাকাছি এলে তো একের ইলেকট্রন অপর ইলেকট্রনের মধ্যে ইন্টারাকশন হবেই, এর নিউক্লিয়াস অন্যটা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন তো হবেই, ঠিক আছে, দূরে যখন ছিল হতো না, কিন্তু কাছাকাছি এলে তো প্রভাবিত হবেই। তো হলো শক্তিস্তরের ধারণাটা হলো। এবার আমরা ভাগ করতে যাচ্ছি পটিতত্ত্বের ভিত্তিতে পদার্থের শ্রেণী বিভাগ করতে যাচ্ছি। এটা জানো তোমরা, পটিতত্ত্বের ভিত্তিতে পদার্থের শ্রেণী বিভাগ তো সেই 3 ভাগ এই হবে, একটা হচ্ছে পরিবাহী, অর্ধ পরিবাহী আর অন্তরক, ঠিক আছে, অন্তরক, ঠিক আছে। এবার এদের আমরা যে ডেফিনেশন ফ্রি ইলেকট্রন দিয়ে বলবো না, পটিতত্ত্ব, ঠিক আছে। আগে আমরা যেরকম একদম সাদাসিধে কনসেপ্ট করেছিলাম এর ফ্রি ইলেকট্রন ওইভাবে বাইরের ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে, ব্যাপারটা অতটাও সহজ না। ব্যাপারটা এই পটিতত্ত্বে দেখবে যে ভ্যালেন্স ব্যান্ড আছে, কন্ডাকশন। তাহলে পরিবাহী কি বলেছে না, পরিবাহী তাদেরকেই বলবো, এটা ধরো কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে, এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডটা একে অপরের উপর সমাপতিত থাকবে, ঠিক আছে। এই যে নিচের এটা হচ্ছে ধরো ভ্যালেন্স ব্যান্ড ভিবি, আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, বুঝতে পেরেছো? এরা একে অপরের উপর সমাপতিত থাকবে, বুঝতে পেরেছো? এদের মধ্যে কোনো এনার্জি গ্যাপ থাকবে না। যে সমস্ত পদার্থের ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড একে অপরের প্রতি সমাপতিত এইভাবে থাকে, তাদেরকে আমরা বলবো পরিবাহী। এবার অন্তরক কাকে বলবো না, যাদের কন্ডাকশন ব্যান্ড উপরে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড এর মধ্যে দূরত্বটা মানে এনার্জিটা খুব বেশি, কত বেশি না 3 ইলেকট্রন ভোল্টের বেশি, বুঝতে পেরেছো? তো 3 ইলেকট্রন ভোল্টের বেশি। এই যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ডিফারেন্সটা 3 ইলেকট্রন ভোল্টের বেশি। এই 3 ইলেকট্রন ভোল্ট যেহেতু একটা এর শক্তি পার্থক্য বেশি, তাহলে কি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে
কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো যেতে পারে না, ঠিক আছে। আর সেই জন্যেই আমি তোমাকে বলেছি যে ভ্যালেন্স বন্ডের ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, বুঝতে পেরেছো। তো এই কন্ডাকশন ব্যান্ডেরই ইলেকট্রনগুলো পরিবহনে অংশগ্রহণ করে, ভ্যালেন্স বন্ডের করে না। তো এখানে যদি ইলেকট্রনই এখান থেকে না যেতে পারলো তাহলে কী হয়, তড়িৎ পরিবহন করবে না, সেই জন্য অন্তরক তড়িৎ পরিবহন করে না। তাহলে যে সমস্ত পদার্থের কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড মানে যোজ্যতা পটি আর পরিবহন পটির মধ্যে গ্যাপ খুব বেশি, 3 ইলেকট্রন ভোল্টের বেশি, তাদেরকে আমরা বলবো অন্তরক, বুঝতে পেরেছো, তাদেরকে আমরা অন্তরক বলবো। আর অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর কাদেরকে বলবো, যাদের ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপ আছে, সরি উপরেরটা কন্ডাকশন ব্যান্ড হবে আর নিচেরটা ভ্যালেন্স ব্যান্ড হবে, কিন্তু এই গ্যাপটা কম, ঠিক আছে। এটা জার্মেনিয়ামের ক্ষেত্রে 1.1 ইলেকট্রন ভোল্ট আর সিলিকনের ক্ষেত্রে ধরো 0.67 এরকম কাছাকাছি এই দুটো আছে, বুঝতে পেরেছো। এক মিনিট, এটা সিলিকনের ক্ষেত্রে, এটা বইয়ে আসে, তোমরা একটু দেখেও নিতে পারো। এটা সম্ভবত সিলিকনের ক্ষেত্রে 1.1 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.67 ইলেকট্রন ভোল্ট, 3 ইলেকট্রন ভোল্টের থেকে কম। এখানে দেখেছো কতটা বেশি গ্যাপটা, আর এখানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে গ্যাপটা এর থেকেই কম, কিন্তু এতে দেখো এতে সমাপতিত, মানে এর ইলেকট্রনগুলি সহজেই এখানে চলে যাবে, পরিবাহী তড়িৎ পরিবহন করবে, অন্তরকে যেতেই পারবে না, যেহেতু গ্যাপটা অনেক বেশি, তাহলে অন্তরক করবে না। অর্ধপরিবাহীর মধ্যে গ্যাপ আছে, অর্ধপরিবাহীকে যদি আমরা একটু তাপ দিই তাহলে এগুলো এখানে ইলেকট্রনগুলো এখানে চলে যাবে, বুঝতে পেরেছো তো। তাহলে এটাও তড়িৎ পরিবহন করবে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে পটিতত্ত্বের সাহায্যে আমরা বলে দিলাম পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এমনি নর্মাল শ্রেণীবিভাগ করেছিলাম, তারপরে পটিতত্ত্ব শিখলাম, পটিতত্ত্বের সাহায্যে শ্রেণী বিভাগটাও শিখলাম, ওকে। এবার আমরা সেমিকন্ডাক্টর জিনিসটা পড়বো, অর্ধপরিবাহী। আমাদের এই চ্যাপ্টারের মেন ডিসকাশন অর্ধপরিবাহী, অতএব অর্ধপরিবাহীটা এবার আমরা পড়তে যাবো, ঠিক আছে। অর্ধপরিবাহীরও বিভিন্ন ভাগ আছে, কি কি ব্যাপার কি না ব্যাপার, এই জিনিসটা আমরা তাহলে পড়তে যাচ্ছি, ওকে। একটা জিনিস বলা হয়নি তোমাদেরকে, যে আমি যে বললাম অর্ধপরিবাহী ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে একটা যোজ্যতা পটি থেকে পরিবহন পটিতে একটা ইলেকট্রন যেতে পারে, তাপ দেওয়ার পর তাহলে এখানের একটা ইলেকট্রন যদি এইখানে চলে যায়, ঠিক আছে, তাহলে অর্ধপরিবাহী তো তড়িৎ পরিবহন করবে, ঠিক আছে। তাহলে এইখানে কি হবে, এখানে ইলেকট্রনটা যে চলে গেল, এখানে কি হবে, এখানে তো একটা কিছু ঘটনা ঘটবে, এখানে সৃষ্টি হবে একটা হোল, বুঝতে পেরেছো, হোল। এই হোলও তড়িৎ পরিবহন করে, বুঝতে পেরেছো তো। সেমিকন্ডাক্টরের মধ্যে দুটো জিনিস তড়িৎ পরিবহন করে, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে হোল। পরিবাহীর ক্ষেত্রে হোলের কোনো ব্যাপার স্যাপার নেই, শুধুমাত্র অর্ধপরিবাহী। হোল কি, তাহলে এটা যখন একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, ঠিক আছে। তাহলে হোল কি, হোল হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন শূন্যতা। একটা কথা বলে রাখি যে তোমরা হয়তো পড়বে যে হোল কণা, ঠিক আছে, বা হোল তড়িৎ পরিবহন করছে, বা হোল একটা কণিকা। হোল কোনো কণিকা নয়, হোল বলে কোনো কণিকার বাস্তবে অস্তিত্ব নেই। হোল হচ্ছে ইলেকট্রনের শূন্যতাকে আমরা হোল বলবো, বুঝতে পেরেছো তো। আর যে হোলের গতি, হ্যাঁ, ইলেকট্রন তড়িৎ যেদিকে যায় তার বিপরীত দিকে যায়, আর হোলকেও বলা হয় যেদিকে তড়িৎ যায় সেদিকে যায়, আর ইলেকট্রন বিপরীতে, ঠিক আছে। কিন্তু এই হোলের যে মোশনটাও, এটাও কিন্তু অ্যাপারেন্ট, বুঝতে পেরেছো তো। অ্যাপারেন্ট মানে আমরা ধরে নিচ্ছি, হোল কোথাও যায় না, হোল কণিকাই নেই কোনো, হোল হচ্ছে একটা কনসেপ্ট যে ইলেকট্রন শূন্যতা, বুঝতে পেরেছো তো। এই জিনিসটা তোমরা মাথায় রেখো যে হোল বলে কোনো কণিকা নেই, আমরা ইলেকট্রন শূন্যতাটাকেই হোল ধরছি, আর হোলের গতিটাও হচ্ছে আমরা ধরে নিচ্ছি, বুঝতে পেরেছো তো। লাস্টে যে সাম এক্সট্রা কনসেপ্ট আছে, সেখানে আমি তোমাদেরকে বলবো যে রিকম্বিনেশন না, এই যে হোলের যে গতিটা বললাম আমি, হোলের গতিও তোমরা কিছু কিছু জায়গায় পড়বে। হোলের গতিটা কি, আসলে হোল কীভাবে গতিশীল হয়, আসলে আমরা ধরে নিচ্ছি, সেই জিনিসটা বলবো সাম এক্সট্রা কনসেপ্টে। পরীক্ষায় তো আসবে না, কিন্তু জেনে রাখা ভালো আর কি, বুঝতে পেরেছো তো। তো আমরা এবার পড়তে চলছি যে এই অর্ধপরিবাহীর প্রকারভেদ, বুঝতে পেরেছো। অর্ধপরিবাহী কয় প্রকার, ওকে। অর্ধপরিবাহী 2 প্রকার। অর্ধপরিবাহী হচ্ছে 2 প্রকার, কি না, বিশুদ্ধ অর্ধপরিবাহী, অশুদ্ধ অর্ধপরিবাহী, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক। ইংলিশ টার্মগুলো মনে রাখো, পরে হয়তো কাজে আসবে। তো বিশুদ্ধ অর্ধপরিবাহী আর অশুদ্ধ অর্ধপরিবাহী, বুঝতে পেরেছো, নামেই আছে কি আছে, বিশুদ্ধ অশুদ্ধ, বুঝতে পেরেছো তো। অর্ধপরিবাহী হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বিশুদ্ধ, আরেকটা হচ্ছে অশুদ্ধ, ঠিক আছে। আচ্ছা, বিশুদ্ধটা ভালো না অশুদ্ধটা ভালো, কি মনে হয় তোমাদের, কোনটা ভালো হতে পারে?
তোমরা ভাববে স্যার এটা তো বিশুদ্ধ, বিশুদ্ধ জিনিস নিশ্চয়ই ভালো হবে না, অশুদ্ধটাই ভালো। কেন বলছি? অশুদ্ধ বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। তার আগে তোমরা দেখে নাও যে সিলিকন আর জার্মেনিয়াম এদের ক্ষেত্রে জেড কত হয়। জেড হচ্ছে এতে 14, এতে হচ্ছে 32, ঠিক আছে। তাহলে বিন্যাসটা দেখে নাও, 1:2, 2:2, 2p6, 14 তো 2 2 4 6 4 10, 11 12, 6 7 8 9 10, 11 12 13 14, 1:2, 1:2, 2p6, 3:2, 3p, 32, 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 3d10, 4s, 4p। কত হলো এখানে? 32-এর মধ্যে 10 6 16 17 18, 18 10 28, 29 30, 31 32। ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে সিলিকন, এটা হচ্ছে জার্মেনিয়ামের। এর জেড হচ্ছে 14, এর জেড হচ্ছে 32। এইরকম করে ইলেকট্রন বিন্যাস আশা করি তোমরা জানো, 12-এ উঠেছো মানে। না হলে জেনে নাও বা কমেন্টও করতে পারো, চেষ্টা করবো আমি বোঝানোর, ঠিক আছে। আর তাহলে এর বাইরের কক্ষপথে কটা করে ইলেকট্রন আছে? সর্বস্থ কক্ষপথে 2 2 4টে, এরও 2 2 4টে। বুঝতে পেরেছো তো? এটা জেনে রাখো, আগে কাজে আসবে একটু পরে। করে দেখালাম জেড সমান 14 আর জেড সমান 32 সিলিকন আর জার্মেনিয়ামের ক্ষেত্রে। সিলিকন আর জার্মেনিয়ামের ক্ষেত্রে কী হচ্ছে আমি এটা করে দেখালাম, ওকে। তাহলে এবার আসি বিশুদ্ধ অর্ধপরিবাহী আর অশুদ্ধ অর্ধপরিবাহী কাকে বলে। তাহলে যে সমস্ত অর্ধপরিবাহীতে কোনো অপদ্রব্য মেশানো থাকে না তাদের বলে বিশুদ্ধ অর্ধপরিবাহী। ডেফিনেশন একদম সিম্পল, ঠিক আছে। আর অশুদ্ধ অর্ধপরিবাহী হচ্ছে যে সমস্ত অর্ধপরিবাহীতে অপদ্রব্য মেশানো থাকে। অপদ্রব্যটা কি? অপদ্রব্যটা আমি বলছি, তার আগে বলি অশুদ্ধ অর্ধপরিবাহীর দরকার পড়লেও কেন? কেননা বিশুদ্ধ অর্ধপরিবাহী জানো তো, বিশুদ্ধ অর্ধপরিবাহী যেমন ধরো সিলিকন, সিলিকনের আমি একে দেখাচ্ছি, ঠিক আছে। সিলিকনের কি বললাম আমি, কটা থাকে বাইরে যোজক ইলেকট্রন? সিলিকন আর জার্মেনিয়ামে 4টা করে, তাহলে 4টা, এতেও 4টা থাকবে, এতেও 4টা থাকবে। এটা বিশুদ্ধ আঁকছি, ঠিক আছে, বিশুদ্ধ সিলিকন। তোমরা জার্মেনিয়ামটাও বাড়িতে দেখতে পারো। আমি যে যা করবো এখানে সবই সিলিকন দিয়ে করবো, ঠিক আছে। তো প্রত্যেকটার বাইরে এই যে 4টা, এগুলো সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন দেখাচ্ছি, ঠিক আছে। আর এটা হচ্ছে, এগুলো ধরো সিলিকন প্রত্যেকটা, SI 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 SI, দেখেছো একটা ইলেকট্রন মিস হয়ে গেল। এই দেখো, এবার এরা একে অপরের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে থাকবে, ঠিক আছে। সমযোজী বন্ধন গঠন করে থাকবে, এটা হচ্ছে বিশুদ্ধ সিলিকনের গঠন আর কি। সিলিকন কেলাস কিভাবে থাকে, এই যে এইগুলোর মানে কি, এই যে এগুলো আঁকছি, এটা আঁকছি, এটা আঁকছি। এই আমি তোমাকে বলেছিলাম যে সিলিকন কেলাস, ঠিক আছে। এখানে তো আমি 3টে নিয়ে দেখালাম, একটা লাইন, 2টো লাইন, 3টে লাইন। এরপরেও তো লাইন আছে, এদিকেও তো লাইন আছে, এদিকেও তো লাইন আছে। সেই জন্যে এগুলো এরকমভাবে দেখানো হলো যে এদিকেও আরও সিলিকন পরমাণুর সঙ্গে এভাবে সমযোজী বন্ধন গঠন করে থাকবে, ঠিক আছে। আচ্ছা, হলো সব জায়গায় সমযোজী বন্ধন। এটা হচ্ছে একটা বিশুদ্ধ সিলিকন, এটা হচ্ছে একটা বিশুদ্ধ সিলিকন কেলাসের গঠন, বুঝতে পেরেছো? এই যে এটা তো বিশুদ্ধ সিলিকন কেলাসের গঠন এরকম হয়। সর্বস্থ কক্ষপথে 4টে ইলেকট্রন থাকে এবং প্রত্যেকটা ইলেকট্রনই পার্শ্ববর্তী সিলিকনের সাথে সমযোজী বন্ধনে, এই যে এটা দেখালাম, এটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের মাধ্যমে রাসায়নিকভাবে আবদ্ধ থাকে। সমযোজী বন্ধন কথাটা আমি লেকচারের প্রথম থেকে ব্যবহার করেছি। এবার তোমাদের অনেকে জানা না থাকতে পারে, জানা না থাকলে কেমিস্ট্রিতে গিয়ে দেখো, আমিও বলবো, বেসিক থেকে শেখাচ্ছি, এখন বলবো। সমযোজী বন্ধন হচ্ছে একটা রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন আরও অনেক রকমের হয়। সমযোজী বন্ধন হয়, অসমযোজী বন্ধন হয়, আয়নীয় বন্ধন হয়, ঠিক আছে। সেই অসমযোজী আর আয়নীয় বন্ধনের ডেফিনেশন বলছি না, সমযোজী বন্ধন আমি কি বলছি ডেফিনেশনটা বলছি। সমযোজী বন্ধন হচ্ছে এমন একটা বন্ধন যেখানে দুটো পরমাণু, এই যে ধরো দুটো পরমাণু, এটা এখানে যেমন সিলিকন, এই দুটো পরমাণু সিলিকন, এই দুটো পরমাণুর মধ্যে এক বা একাধিক, এ একটা ইলেকট্রন দেবে আর এ একটা ইলেকট্রন দেবে, অথবা এ দুটো ইলেকট্রন দেবে, এ দুটো ইলেকট্রন দেবে, ঠিক আছে।
দুজনকে সমান ইলেকট্রন দিতে হবে, দিয়ে একটা রাসায়নিক বন্ধন গঠন করার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হবে বা রাসায়নিক বিক্রিয়া করবে। ওকে, আর এই যে এই পেয়ারটা গঠন করলো, এরা এই দুটো পরমাণু, এখানে যেমন ধরো দুটো সিলিকন পরমাণু সমানভাবে ব্যবহার করবে, ঠিক আছে। এই বন্ধনটাকে বলা হয় সমযোজী বন্ধন। ওকে, দেখো একদম বেসিক থেকে আমি বলছি, কিন্তু জিনিসগুলো শিখে নাও। এই লেকচারটা যদি তোমরা দেখতে থাকো, তাহলে আমি চাইবো যে যেই সময়টা এর পেছনে দিচ্ছ এর যেন কিছু কাজে লাগে, বুঝতে পেরেছো? বেসিক থেকে পড়াচ্ছি, যেহেতু সমযোজী বন্ধন কি সেটাও তোমাদেরকে বলছি। তো এটা হচ্ছে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর গঠন। বিশুদ্ধ অর্ধপরিবাহী একটা সিলিকন গ্যাসের গঠন। এবার অশুদ্ধ অর্ধপরিবাহী কি? অশুদ্ধ অর্ধপরিবাহী হচ্ছে যখন আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে খুব কম সংখ্যক এবং সুপরিকল্পিতভাবে, দুটো কথা বলছি, এক খুব কম সংখ্যক আর দুই হচ্ছে সুপরিকল্পিতভাবে অপদ্রব্য মেশাই, মানে অশুদ্ধি মেশাই, তাহলে আমরা সেটাকে বলবো অশুদ্ধ অর্ধপরিবাহী। অশুদ্ধ করার কারণ কি না, অশুদ্ধ এই অর্ধপরিবাহীগুলোর সাথে দেখবে অপদ্রব্য মেশালে এর তড়িৎ প্রবাহ মাত্রা বহু গুণ বৃদ্ধি পায়, বহু গুণ বৃদ্ধি পাচ্ছে। ওকে, আমাদের নিশ্চিত কোনো দরকার আছে, আমাদের বেশি পরিবহন ক্ষমতাযুক্ত সেমিকন্ডাক্টর চাই, তাহলে আমরা কি করি, বিশুদ্ধর সঙ্গে অপদ্রব্য মেশাই, ঠিক আছে। অপদ্রব্য মেশানোর ভিত্তিতে আবার অশুদ্ধ অর্ধপরিবাহীকে দুভাগে ভাগ করা যায়। অশুদ্ধ অর্ধপরিবাহী ডেফিনেশনটা আরেকবার বলে দিচ্ছি, যে যখন কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে কোনো অপদ্রব্য, একটা বিশেষ ধরনের অপদ্রব্য সুপরিকল্পিতভাবে আমরা মেশাই এবং এর ফলে কেলাসটির প্রবাহ মাত্রা বহুগুণ বৃদ্ধি পায়, সেই ধরনের অর্ধপরিবাহীকে আমরা বলি অশুদ্ধ অর্ধপরিবাহী, ঠিক আছে। অশুদ্ধ অর্ধপরিবাহী খুব কম সংখ্যক, মানে কি না 10⁻6 সংখ্যক সিলিকন কেলাসের সাথে একটা অপদ্রব্য মেশাবো, 1:10⁻6, বুঝতে পেরেছো তো? একটা মেশাবো 10⁻6 এর সাথে, কত কম দেখতে পাচ্ছ, এতেই বহুগুণ বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এই অশুদ্ধ অর্ধপরিবাহীর অশুদ্ধিটা মেশানোর ভিত্তিতেও দুভাগে ভাগ করা যায়, কি না, একটা হচ্ছে পি টাইপ অশুদ্ধ অর্ধপরিবাহী, দুভাগে ভাগ করা যায়, কি না পি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ। ওকে, এবার তোমরা বলবে যে পি টাইপ এন টাইপ কি, পি টাইপ এন টাইপ কি, পি টাইপ এন টাইপ কেন নাম হলো, সব বলছি, ধৈর্য ধরে শোনো, মজা আসবে। ওকে, এমনি তো নাম দিয়ে দিলাম না যে পি টাইপ, একে পি টাইপের জায়গায় সি টাইপ বলে দিতাম, ঠিক আছে। বা ধরো আমার নাম সৌমিক, ঠিক আছে, তাহলে আমি এটাও যে বিজ্ঞানী আবিষ্কার করেছে তার নাম জেড দিয়ে, তাহলে আমরা জেড টাইপ করে দিতাম। তো পি টাইপ কেন করলাম, কারণ আছে একটা, তো কোনো কিছু তো কারণ থাকবে এই পি টাইপ নামকরণ করানো। তাহলে পি টাইপ অর্ধপরিবাহী কাকে বলছি, এন টাইপ অর্ধপরিবাহী কাকে বলছি, এটা এবার আমি বলছি তোমাদের, শোনো। ওকে, যে সমস্ত, এবার আমরা যদি এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে, ঠিক আছে, ত্রিযোজী এরকম অশুদ্ধি মেশাবো, মানে এই অশুদ্ধ অর্ধপরিবাহীটা কি, মানে বিশুদ্ধর সঙ্গে অশুদ্ধ মেশালে অর্ধপরিবাহী, তাহলে এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে আমরা যদি ত্রিযোজী, ঠিক আছে, মানে যার যোজ্যতা 3 এরকম অর্ধপরিবাহী মেশাই, তাহলে সেটা হবে পি টাইপ। আর যদি পঞ্চযোজী, 5 দিয়ে দিচ্ছি, পঞ্চযোজী এই, আচ্ছা, ত্রিযোজীর উদাহরণ কি, বোরন, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, আর পঞ্চযোজীর উদাহরণ হচ্ছে ফসফরাস, আর্সেনিক, ঠিক আছে। মনে রাখবে ত্রিযোজী মানে সর্ববিষ্ট কক্ষপথে 3টে ইলেকট্রন আছে, পঞ্চযোজী মানে সর্ববিষ্ট কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। আমরা যদি বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে একটা ত্রিযোজী ইমপিউরিটি বা অশুদ্ধি মেশাই, তাহলে সেটা হবে পি টাইপ। আর হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে এন টাইপ বা পঞ্চযোজী যদি অর্ধপরিবাহী মেশাই, সেগুলো কি না, ফসফরাস, আর্সেনিক, তাহলে সেটা কি হবে, সেটা হবে এন টাইপ অর্ধপরিবাহী। পি টাইপে ত্রিযোজী, এন টাইপে পঞ্চযোজী, মনে রাখো, ঠিক আছে। এবার ইমপিউরিটিটা মেশালে ভেতরে কি হচ্ছে, আমি তো বলে দিলাম তোমাদেরকে যে পরিবাহিতা বৃদ্ধি হবে, তোমরা কেন বিশ্বাস করবে, দেখাতে হবে তো, ফিজিক্স প্রমাণ চায়, বুঝতে পেরেছো তো, ফিজিক্স প্রমাণ চায়। ওকে, তাহলে আমি তোমাদেরকে একে দেখাচ্ছি যে কি হয় ব্যাপারটা, বুঝতে পেরেছো তো। মানে ত্রিযোজী মৌল, প্রথমে ত্রিযোজী আমরা মৌল মেশাচ্ছি, তাহলে ত্রিযোজী মৌল মেশালে ব্যাপারটা কি হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে পি টাইপ, এবার আমরা দেখবো যে পি টাইপের গঠন, ঠিক আছে, পি টাইপের গঠন, এটা একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী ছিল। আমি সিলিকনের ক্ষেত্রে দেখাচ্ছি, বইয়ে হয়তো জার্মেনিয়াম থাকতে পারে, তোমরা বইয়ে জার্মেনিয়াম আছে যদি, তাহলে জার্মেনিয়াম দেখে নেবে, আমি সিলিকন করে দেখাচ্ছি, তোমাদের সুবিধা হলো। ওকে, তাহলে আমরা এখানে কি মেশাবো, ত্রিযোজী বোরন বা অ্যালুমিনিয়াম মেশাবো। ওকে, বোরন বা অ্যালুমিনিয়াম মেশাবো, তাহলে এখানে আমি অ্যালুমিনিয়াম মেশালাম,
সিলিকনের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামটা মেশানো বেটার, এই কারণে অ্যালুমিনিয়ামটা মেশানো বেটার, একটা সাইজের ব্যাপার আছে আর কি। দেখবে বইয়ে জার্মেনিয়ামের সঙ্গে বোরন দিয়ে করা আছে, ঠিক আছে, বইয়ে জার্মেনিয়ামের সঙ্গে বোরন দিয়ে করা আছে। ওকে, আচ্ছা এখানে তো আগে সিলিকনে 4টা ইলেকট্রন ছিল, কিন্তু অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে তো 4টে নেই, আমি তো বলেছি ত্রিযোজি। ত্রিযোজি মানে সর্ববহিস্থ কক্ষপথে কটা থাকবে? 3টে ইলেকট্রন থাকবে। ওকে, তাহলে এই ইলেকট্রনটা থাকবে না, তাহলে এই বন্ডটা গঠনও হবে না। এই বন্ডটা গঠনও হবে না, তাহলে এখানে একটা ইলেকট্রন শূন্যতা সৃষ্টি হবে। আর ইলেকট্রন শূন্যতাকে আমি কি বলেছি? ইলেকট্রন শূন্যতাকে আমি বলেছি হোল। ইলেকট্রন শূন্যতাকে আমরা বলেছি হোল, ঠিক আছে। তাহলে এই ক্লাসটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? একটা হোল দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে বলেছিলাম সেমিকন্ডাক্টরে হোলও তড়িৎ পরিবহন করে, ইলেকট্রনও তড়িৎ পরিবহন করে। তাহলে পি টাইপের ক্ষেত্রে কে তড়িৎ পরিবহন করবে? যেহেতু ত্রিযোজি মৌল, ঠিক আছে, একটা অ্যালুমিনিয়াম যদি মাঝখানে ঢুকিয়ে দিই আমরা, তাহলে এর পাশাপাশি প্রত্যেকের পাশে দেখবে 4টা, এর পাশে 4টা আছে, 1 2 3 4টে সিলিকন আছে। 3টে ইলেকট্রন ছিল, 3টে ইলেকট্রনের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করতে পারলো, কিন্তু একটা এখানের এই এর সাথে সমযোজী বন্ধন গঠন করতে পারলো না। কেন না? ইলেকট্রন শূন্যতার জন্য। তাহলে এখানে একটা হোল সৃষ্টি হবে, বুঝতে পেরেছো তো? এটাকে বলা হয় হোল। হোল তড়িৎ পরিবহন করবে এই পি টাইপের ক্ষেত্রে। আর হোল কি দেখবে? ইলেকট্রন নেগেটিভ, আর যেহেতু কোনো একটা জিনিস ইলেকট্রন, এটা ধরো ইলেকট্রন নেগেটিভ ছিল, ঠিক আছে, তাহলে ইলেকট্রনটা যদি বেরিয়ে যায় তাহলে হোলটা কি হবে? পজিটিভ। কেন না? যে প্রথমে কণাটা তো পজিটিভ প্লাস নেগেটিভ থাকলেই তাহলে থাকবে, নিউট্রাল থাকবে, জিরো থাকবে, এর কোনো আধান থাকবে না, তাহলে ইলেকট্রন বেরিয়ে গেলে নিশ্চয়ই পজিটিভ হবে, সেই জন্য হোলের মান পজিটিভ, ঠিক আছে। আর পজিটিভ পি বলেই এটাকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী, বুঝতে পেরেছো? আর দেখবে এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, ইলেকট্রন আধান নেগেটিভ বলে, সেটাকে বলে এন টাইপ অর্ধপরিবাহী, বুঝতে পেরেছো? তাহলে আরেকবার বলি কি হয় না, এই অ্যালুমিনিয়াম যদি আমরা সুপরিকল্পিত হবে ত্রিযোজি মৌল মেশাই অ্যালুমিনিয়াম, তাহলে সেটা হবে পি টাইপ। অ্যালুমিনিয়াম মাঝখানে একটা সিলিকন পরমাণুকে অ্যালুমিনিয়াম দিয়ে প্রতিস্থাপিত করলে কি হবে? অ্যালুমিনিয়ামে যেহেতু যোজ্যতা 3 যোজি মৌল, পাশাপাশি 3টে সিলিকনের সাথে সমযোজী বন্ধন করলেও একটা জায়গায় ইলেকট্রন শূন্যতা সৃষ্টি হবে, এই যে সেটাকে আমরা হোল বলবো, ইলেকট্রন শূন্যতাকে হোল বলি আমরা। আর এই হোলটা তড়িৎ পরিবহন করবে, হোলের আধান কি? পজিটিভ, সেই জন্য একে বলা হয় বিশুদ্ধ অর্ধপরিবাহী, ঠিক আছে। আর এরপরে আমরা যদি এটা ফসফরাস নিতাম, অ্যালুমিনিয়াম না নিয়ে ফসফরাসের কি? পঞ্চযোজি। তাহলে ফসফরাসের বাইরে এটা ধরো ফসফরাস, এই পরমাণুটাকে আমরা সিলিকন পরমাণুটাকে অ্যালুমিনিয়াম দিয়ে স্থাপিত করেছিলাম, পি টাইপ হয়েছিল, এটাকে এবার আমরা ফসফরাস দিয়ে স্থাপিত করবো। 5টা ইলেকট্রন থাকবে, 1 2 3 4টে, আর একটা বেশি ইলেকট্রন থাকবে, বুঝতে পেরেছো? ফসফরাস তো 4টার সাথেই সমযোজী বন্ধন করে দিল, 5 যোজি মানে বাইরে 5টা ইলেকট্রন। ওকে, তাহলে 4টে ইলেকট্রন দিয়ে তো 4টা সিলিকনের সাথে সমযোজী বন্ধন গঠন করে দিল, একটা ইলেকট্রন বেশি রয়ে গেল, ঠিক আছে। এই ইলেকট্রনটাই পরে অল্প পরিমাণ কিছু শক্তি পেয়ে, হয়তো লিটল বিট অফ হিট, অল্প পরিমাণে হিট পেয়ে মুক্ত ইলেকট্রন রূপে কাজ করবে ও তড়িৎ পরিবহন করবে, বুঝতে পেরেছো? মুক্ত ইলেকট্রন রূপে কাজ করবে ও তড়িৎ পরিবহন করবে। তাহলে এটা হয়ে যাবে তখন পি টাইপ না, এটা তখন হয়ে যাবে এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহীতে আমরা পঞ্চযোজি মৌল ফসফরাস মেশাচ্ছি, এটা সিলিকন দিয়ে বোঝাচ্ছি। যদি বইয়ে দেখবে জার্মেনিয়াম আছে, জার্মেনিয়াম থাকলে এখানে আর্সেনিক থাকবে, কেন না? এটা সাইজের ব্যাপার আছে, ওসব জানার দরকার নেই। তোমরা যদি জার্মেনিয়াম দিয়ে করো তাহলে বইয়ে জার্মেনিয়ামটা দিয়ে করবে, আমি সবগুলো সিলিকন দিয়ে দেখাচ্ছি, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো? জার্মেনিয়ামেরও ইলেকট্রন বিন্যাস আমি দেখেছিলাম, বাইরের কক্ষে 4টা ইলেকট্রন আছে, এরও ইলেকট্রন বিন্যাস দেখেছিলাম, বাইরের কক্ষে 4টা ইলেকট্রন আছে, এই যে সিলিকনের বাইরের কক্ষে 4টা, ফসফরাস পঞ্চযোজি, সেই জন্য 1 2 3 4টে, আর এই একটা ইলেকট্রন 5টা, ঠিক আছে। আর যখন বোরন ছিল তখন দেখবে যে এই ইলেকট্রনটাও ছিল না, এটাও ছিল না, এখানে একটা হোল ছিল, কারণ বোরন ত্রিযোজি, আর এটা হচ্ছে পঞ্চযোজি, ঠিক আছে, ফসফরাস পঞ্চযোজি। ওকে, তাহলে এখানে এখানে তড়িৎ কে পরিবহন করবে? অর্ধপরিবাহীতে হোল আর ইলেকট্রন দুজনই করে, এখানে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, এন টাইপে এক্সট্রা ইলেকট্রন করবে, আর পি টাইপে যে হোলটা ছিল সেই হোলটা ইলেকট্রন পরিবহন করবে। এই ইলেকট্রন আধান নেগেটিভ, সেই জন্য একে এন টাইপ বলে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে হোল ছিল, হোলের এই পি টাইপের ক্ষেত্রে হোল ছিল, হোল পজিটিভ বলে সেই তাকে পি টাইপ বলে, বুঝতে পেরেছো? এবার একটা বলি, ফসফরাসকে বলা হয় দাতা, ঠিক আছে। ফসফরাসকে ডোনার বা দাতা বলে কেন না? এর কাছে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, একটা এক্সট্রা ইলেকট্রন দিতে পারবে, সিলিকনের সাথে 4টা সমযোজী বন্ধন গঠন করার পর একটা এক্সট্রা ইলেকট্রন রয়ে যাচ্ছে, সেই জন্য ফসফরাসকে বলে দাতা। এর জায়গায় যদি বোরন থাকতো, একটা হোল থাকতো, বুঝতে পেরেছো? হোল থেকে যেরকম ইলেকট্রন বেরিয়েও যায়, তেমন তো ইলেকট্রন ঘুরে ঢুকতেও পারে। ওকে, তাহলে হোল
বোরন কি অ্যাকসেপ্টর, কেননা এখানে বোরনের জন্য এখানে একটা হোল ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেই ইলেকট্রন গ্রহণটাকে আমরা বলবো রিকম্বিনেশন। কি বলবো? রিকম্বিনেশন। তাহলে রিকম্বিনেশন বলবো, রিকম্বিনেশনটা পরে আসছি, আমি এক্সট্রা কনসেপ্ট শেখাবো, এক্সট্রা শেখাবোই, অনেক কিছু শিখতে পারবে এরকম ভিডিও। এটা তো চ্যানেলের প্রথম ভিডিও, অনেক অনেক কিছু আসতে চলেছে, অনেক কিছু শিখতে পারবে। আমি ধরো এতদিন যা ফিজিক্স পড়েছি আমার ব্যাচেলারে বা মাস্টার্সে, আমি সমস্ত কিছুই তোমাদেরকে যা যা সেইগুলো যা শিখেছি সেইগুলো দিয়ে তোমাদেরকে যা যা বোঝানো যায় আমি সেগুলো বোঝানোর চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা দেখলাম পি টাইপে ত্রিযোজী মৌল, এন টাইপে পঞ্চযোজী মৌল ইম্পিউরিটি হিসাবে মেশানো হয়। একে পি টাইপের ক্ষেত্রে এখানে বোরন ছিল, বোরনে হোল থাকে বলে এটা পজিটিভ। এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন থাকে, ইলেকট্রন নেগেটিভ বলে নেগেটিভ। এখানে পঞ্চযোজী মৌল ফসফরাসটা একটা ইলেকট্রন দিতে পারছে বলে ফসফরাসকে বলা হয় ডোনার। আর এখানে বোরন থাকলে একটা হোল সৃষ্টি করে, হোল ইলেকট্রন আবার গ্রহণ করতে পারে, সেই জন্য তাকে বলে অ্যাকসেপ্টর। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো মাথার মধ্যে গেঁথে নেবে, একবার পড়বে, না মনে থাকলে দুবার পড়বে, দুবার পড়বে, না মনে থাকলে তিনবার পড়বে। না মনে থাকার তো কথা না, আমি তো বললাম কেন পি টাইপ বলে, কেন এন টাইপ বলে। সময় দাও, সময় দিলে হবে সব। ওকে, তাহলে পি টাইপ এন টাইপ কমপ্লিট হলো। ক্লাস করাতে করাতে আমি এক জায়গায় হাইড্রোজেনের সংকেতের জায়গায় হিলিয়াম লিখে দিয়েছিলাম, তার জন্য সরি। ওকে, হাইড্রোজেন দেখে নেবে, ছোটোখাটো ভুল তো হতে পারে। তো প্রথম কথা আমরা বলি যে রিকম্বিনেশন। ঠিক আছে, রিকম্বিনেশন জিনিসটা কি আমি তোমাদেরকে কেলাস এঁকে দেখিয়েছিলাম। ওকে, এটা ধরো আবার আসছি, সিলিকনের কেলাস, 4টে করে পরমাণু, সরি 4টে করে ইলেকট্রন। যেহেতু আমি তোমাদেরকে দেখিয়েছি যে 4টে ইলেকট্রন বাইরের কক্ষপথে থাকে, সিলিকন জার্মেনিয়াম সবার ক্ষেত্রে দেখিয়েছি। এগুলো কি? এগুলো যে আঁকছি কি, এগুলো সমযোজী বন্ধন, যার মাধ্যমে এরা পরস্পর এর সাথে যুক্ত থাকে রাসায়নিক বন্ধনের মাধ্যমে। সমযোজী বন্ধনের ডেফিনেশনও বলেছি। ওকে, এগুলো প্রত্যেকটা সিলিকন। ওকে, প্রত্যেকটা সিলিকন। দেখো এবার আমি যেটা তোমাদেরকে বলছিলাম রিকম্বিনেশন, এটা একটা বিশুদ্ধই ফার্স্টে বিশুদ্ধ অর্ধপরিবাহীর কথা হচ্ছে। এটা একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী, তো একে আমরা তাপ দিলাম। ঠিক আছে, তাপ দেওয়ার পরে এই ইলেকট্রনটা ধরো ভেঙে, এই বন্ডটা ভেঙে গেল, দিয়ে এই ইলেকট্রনটা এখানে চলে এলো। বুঝতে পেরেছো? ইলেকট্রনটা এখানে চলে এলো, তাহলে এখানে কি হোল সৃষ্টি হবে, হ্যাঁ কি না? তো রিকম্বিনেশনের আগে আমি একটা কথা বলছি, তাহলে এই হোলটা সৃষ্টি হলো যেহেতু এখানে ইলেকট্রন চলে এলো, এখানে একটা ইলেকট্রন ভাঙলে তবেই তো একটা হোলের সৃষ্টি হবে, হ্যাঁ কি না? হবে তো, নাহলে এখানে ইলেকট্রন আসবে কোথায়? বন্ড ভেঙে। বন্ড ভাঙলে নিশ্চয়ই ইলেকট্রনটা যাবে, হোল সৃষ্টি হবে। এখানে একটার জায়গায় যদি এইটার জায়গায় যদি এটাও ভাঙতো, এখানে একটা ইলেকট্রন আসতো, এখানে হোল সৃষ্টি হতো। ওকে, তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আর এই জিনিসগুলো ঘটবে কখন, মানে এই বন্ডগুলো ভাঙবে কেন? বন্ড ভাঙার জন্য তো একটা শক্তি চাই, ধরো তাপ দিলাম। ওকে, তাহলে তাপীয়ভাবে সৃষ্ট ইলেকট্রনের সংখ্যা তাপীয়ভাবে সৃষ্ট হোলের সংখ্যার সঙ্গে সমান। ওকে, এটা জেনে রাখো। বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপীয়ভাবে সৃষ্ট ইলেকট্রন সংখ্যার সঙ্গে তাপীয়ভাবে সৃষ্ট হোলের সংখ্যা সমান হয়। ওকে, এবার আরেকবার বলছি, শুনে নাও। এইটা ধরো একটা সিলিকনের কেলাস, এখানে আমি তাপ দিলাম। তাপ দিতে এইখানে যে সমযোজী বন্ধনটা ছিল, এর আগে যেই সমযোজী বন্ধনটা ছিল, এই সমযোজী বন্ধনটা এটা ভেঙে গেল, ভেঙে ইলেকট্রনটা এখানে চলে এলো, দিয়ে এখানে একটা হোলের সৃষ্টি হলো। ঠিক আছে, তাহলে এইরকম ইলেকট্রন তখনই সৃষ্টি হবে যদি আরও একটা বন্ড ভাঙে, তাহলে এখানে আরও একটা হোলের সৃষ্টি হবে। তাহলে আমরা বলতে পারি যে তাপীয়ভাবে সৃষ্ট ইলেকট্রনের সংখ্যার সঙ্গে তাপীয়ভাবে সৃষ্ট হোলের সংখ্যা সমান, কারণ তাপ দিলে তো সমযোজী বন্ধন ভাঙবে, দিয়ে ইলেকট্রন বেরোবে, আর সেই ইলেকট্রনগুলো যেখান থেকে বেরোবে সেখানে হোলের সৃষ্টি হবে। ওকে, এবার ধরো যে কোনোভাবে, ঠিক আছে, এটা একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে হতে পারে, এন টাইপেরও ক্ষেত্রে হতে পারে। আমি যে কোনোভাবে এই ইলেকট্রনটাকে এখানে নিয়ে এলাম। ওকে, তার এখানে তো ইলেকট্রনের শূন্যতা আছে, মানে এই ইলেকট্রনটা যদি এখানে আসে, এই ইলেকট্রনটাকে তো হলো অ্যাবজর্ব করে নেবে, হ্যাঁ কি না? তাহলে এই যে এই অ্যাবজর্বের ঘটনাটা হবে, এটাকে আমরা বলবো রিকম্বিনেশন। ওকে, এই আবার হোল দ্বারা ইলেকট্রনের অ্যাবজর্বের ঘটনাটাকে আমরা বলবো রিকম্বিনেশন। তোমরা বলবে স্যার এখান থেকে এটা আসবে কী করে হবে? এটা তো ইলেকট্রন নেগেটিভ কণা, আমি একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম যাতে ইলেকট্রিক ফিল্ডটা এখান থেকে ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে আসে। এবার ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে দিতে হবে? এই বরাবর।
এই বরাবর দেবো, এই বরাবর দিলে এটা এরকম আসবে না উপরের দিকে দেবো? ভাবো দেখি। ইলেকট্রিক ফিল্ডটা দিতে হবে নিচু থেকে উপরের দিকে। কেন না, নিচু থেকে উপরের দিকে দিলেই এই ইলেকট্রনটা এখানে আসবে, কারণ ইলেকট্রন যেহেতু নেগেটিভ। ওকে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড তার অপোজিটে বলটা কাজ করবে, ইলেকট্রনটাকে তো ঠেলে আনতে হবে। অতএব ইলেকট্রিক ফিল্ড যেদিকে দেওয়া হবে ইলেকট্রনটা তার অপোজিটে আসবে মনে রেখে। বুঝতে পেরেছো তো? তাহলে এই ঘটনাটাকে বলা হয় রিকম্বিনেশন। বুঝতে পেরেছো? আর আরেকটা কথা হচ্ছে, রিকম্বিনেশন বললাম, আরেকটা কথা হচ্ছে হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্র হচ্ছে তাপীয় অবস্থায় সৃষ্ট মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব আর হচ্ছে তাপীয় অবস্থায় সৃষ্ট আর একটা জিনিস আছে ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্রে এটা বলা হয়েছে যে সাম্য অবস্থায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব আর হচ্ছে মুক্ত হোলের সংখ্যা ঘনত্ব, এই দুটো হবে, এই দুটোর গুণফল হবে ধ্রুবক। বুঝতে পেরেছো তো? এই দুটোর গুণফল হবে ধ্রুবক। যেখানে এবার বলবে তুমি এনআইটা কি? এনআই হচ্ছে, এখানে যদি এনআই লেখো না, এটা ধরো এন, ইলেকট্রন সংখ্যাকে আমরা এন করলাম, এটা পি করলাম, এন আর পি সমান এন আই। ঠিক আছে, এবার কি বলতো, এখানে এন আর পি মানে একটা ইলেকট্রনের সংখ্যা গোনা হয় না, অনেক ইলেকট্রন আছে তো, অনেক হোল আছে, তাহলে এখানে ঘনত্ব নিয়ে নেওয়া হয়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে অবিশুদ্ধ পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন হোল যুগ্মের ঘনত্ব। বুঝতে পেরেছো? এন পি, এখানে ঘনত্বটা নিয়ে নেওয়া হয়, এখানে অ্যাকচুয়ালি সংখ্যা নয়, যেহেতু অনেক সংখ্যা আছে অর্থাৎ ঘনত্বটা নিয়ে নিই, ঘনত্বটা নিয়ে নিলেই হবে। আর ল অফ মাস অ্যাকশন ভরক্রিয়া সূত্র অনুযায়ী এনপি সমান এন আই, অর্থাৎ তাপীয় সাম্যাবস্থায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব মুক্ত হোলের সংখ্যা ঘনত্ব তাদের সমান। এতটুকুই লেকচারে। আর ওই যে এরপরে আমাদের ধরো ডায়োড টায়োড এই সমস্ত পড়বো, সেগুলো সব নেক্সট লেকচার। ওকে, এগুলোই ছিল। আর কিছুকে মিস করছি না, আপাতত মিস করছি না, যদি মনে পড়ে নেক্সট লেকচারে অ্যাড করে দেবো।